প্রযুক্তিটাকে ইতিবাচক ভাবে ব্যবহার করতে হবে। এই সময়টা হচ্ছে ভালো থাকবারও যুদ্ধ, অর্থাৎ ভালো থাকতে হবে যে কোনো মূল্যে। যে কোনো ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়। আমি এই থিওরিতে বিশ্বাসী। চতুর্থ শিল্প বিপ্লব এটা ধরবো, এই সুযোগটা আমরা মিস করব না। আইসিটির চর্চাটা ব্যাপকভাবে বাড়িয়ে দিচ্ছে। এডুকেশন যে কোনো ভাবে চালু করে রাখতে না পারলে জাতির মেধার সংকট সৃষ্টি হয়। ছাত্রছাত্রীদের সাথে কানেক্টেড থাকার চেষ্টা করেছি এবং বিভিন্ন মাধ্যম ব্যবহার করে প্রস্তুত ছিলাম, এবং সে কারণে একটি দিনও আমাদের নষ্ট হয়নি। প্রযুক্তির ব্যবহারটিকে বলবো বয়সের সাথে থাকে না। আজকাল নেটের মাধ্যমে সারা বিশ্ব আপনার হাতের মুঠোয়। একটা মেয়ে যেন ড্রপ আউট না হয়ে যায়। আমরা পরীক্ষাটা নিচ্ছি এমন ভাবে যে তাদের উপরে কোনো প্রেসার পড়বে না। এডুকেশন ইন এনি হোয়ার এনি টাইম। সামঞ্জস্য করে চলতে হবে, না হলে পৃথিবীটা হারিয়ে যেতে হবে। কোভিড-19 তোমাকে পরাজিত করতে পারবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের আয়োজনে। আজ আমরা বাংলাদেশের একটি সুন্দরতম জায়গা কক্সবাজার সিটি কলেজের অধ্যাপক ক থিং অং স্যার, আপনাকে নিয়ে আমরা আজকের এই অনুষ্ঠানে সম্পৃক্ত হয়েছি দর্শকদের সাথে। আপনাদের সবাইকে স্বাগতম এবং আমরা আমন্ত্রণ জানাচ্ছি কক্সবাজার সিটি কলেজের প্রিন্সিপাল, যিনি তার জীবনের সবচেয়ে বড় অংশটি, সবচেয়ে যে সক্ষম অংশটি এই কলেজকে দান করেছেন, যার ভেতর দিয়ে এই কলেজ আজকে বাংলাদেশের একটি বিখ্যাত কলেজ হিসেবে রূপান্তরিত হয়েছে। 12,000-এর অধিক শিক্ষার্থী এখানে পড়াশোনা করছে। আমরা আমন্ত্রণ জানাচ্ছি কক্সবাজার সিটি কলেজের স্বনামধন্য প্রিন্সিপাল ক থিং অং স্যারকে। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি ক থিং অং, অধ্যক্ষ কক্সবাজার সিটি কলেজ। থ্যাংক ইউ স্যার, অনেক অনেক ধন্যবাদ। অনুষ্ঠানের শুরুতেই আপনার শহর বা আপনার এলাকা, আপনার গ্রাম, যাই বলি না কেন, আপনার কেন পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকতের খুব কাছে বা সৈকত নিয়ে আপনার কলেজ চলছে, আপনার শিক্ষার্থীরা, আপনি। আমরা আশা করি যে এই কোভিড কালীন সময়টাতেও আপনার ওখানে গিয়ে বাংলাদেশের বহু মানুষ একটু মুক্ত হাওয়া, একটু স্বাধীন জীবনযাপন করার চেষ্টা করছে। এবং খুবই আশার কথা যে কক্সবাজারে কিন্তু এখনো কোভিড-19-এর ইনফেকশন রেট অনেক কম এবং মৃত্যুর হারও আসলে ওই অর্থে অনেক কম রয়েছে। সাম্প্রতিক সময় সম্ভবত দেখা গেছে যে মৃত্যু নেই। তার মানে আমরা ধরে নিতে পারি যে সেখানকার সচেতনতা বা সামাজিক সচেতনতা বা দূরত্ব বা সবকিছু রক্ষার ক্ষেত্রে তরুণ সমাজের শিক্ষার্থীদের একটা বড় ভূমিকা আছে এবং সেখানে আপনার হাজার হাজার শিক্ষার্থীরা অবশ্যই একটা বড় ভূমিকা রাখছে। তো অনুষ্ঠানের শুরুতেই স্যার, আপনার কাছে আমরা দর্শকদের সাথে যে যুক্ত হয়েছি এই জায়গাটায় কক্সবাজারের অবস্থাটা যদি আপনি একটু বলেন, যে সেখানকার পরিবেশ বা সবকিছু মিলে শিক্ষার পরিবেশ, বিশেষ করে শিক্ষার পরিবেশ এবং শিক্ষার্থীদের মানে সামনের দিকে এগোনোর বা বিশ্ব নাগরিক হয়ে উঠবার চেষ্টাটাকে আপনি কিভাবে ত্বরান্বিত করছেন বা তারাই আপনার সাথে কিভাবে যুক্ত হচ্ছে স্যার? ওকে, ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের কক্সবাজার নিয়ে একটা সবসময় কিন্তু খুব আমাদের দুঃখের বিষয় ছিল, উচ্চ শিক্ষা ক্ষেত্রে কক্সবাজারের অংশগ্রহণটা কিন্তু খুব কমই ছিল। এই কারণে আমরা সব সময় এটা নিয়ে দীর্ঘশ্বাস ফেলতাম, কিন্তু বর্তমানে সেই চেহারাটা পাল্টে গেছে। এখন বলতে গেলে আমরা কক্সবাজার সিটি কলেজের মাধ্যমে সেটাকে বৈপ্লবিক পরিবর্তন এনেছি। কক্সবাজারে সবাই বেড়াতে আসে, এটা পর্যটন শহর হিসাবে পরিচিত। এখানে যখন আমাদের ছোটবেলা থেকে তো আমরা দেখেছি, আমার জন্ম, আমার বাবার জন্ম, আমার দাদার জন্ম, আমার দাদার দাদার জন্মও কক্সবাজার শহরে। এই কারণে কক্সবাজার শহরকে আমরা যেভাবে ছোটকাল থেকে দেখেছি, সেটা নিয়ে আমাদের কাছে একটা ব্যাপার ছিল যে কি, আমাদের কক্সবাজার মানুষজনের কাছে প্রাচুর্যতা হয়তো ছিল না, কিন্তু অভাবও খুব একটা ছিল না শুরু থেকে। কারণ এখানে সমুদ্র পারে গেলেও আমরা টাকা পয়সা পাই, সমুদ্রে পানি শুকিয়েও আমাদের কক্সবাজার মানুষজন টাকা পয়সা ইনকাম করে। যেটা কথা বলতেছি আমি লবণের কথা বলতেছি। প্রকৃতি আমাদেরকে এমন দুই হাত খুলে দিয়েছে, এই কারণে আমাদের এই পূর্বপুরুষগণ ওরা মনে হয় খুব একটা চাকরি বাকরি আশায় খুব একটা প্রত্যাশা করতেন না। এই কারণে লেখাপড়ার প্রতি খুব একটা মনোযোগীও ছিলেন না। তাই এই কারণে কক্সবাজারে 80 দশক পর্যন্ত, গত শতকের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান বলতে শুধুমাত্র কক্সবাজার সরকারি কলেজ আর চকরিয়া কলেজ, এই দুইটাই ছিল। পরবর্তীতে 90 দশকের শুরুতে কিন্তু প্রত্যেকটা উপজেলায় বেশ কয়েকটা কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। সেই ধারাবাহিকতায় 1993 সালে কক্সবাজার অন্যতম বর্তমানে
এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কক্সবাজার সিটি কলেজ, আমার কলেজটা প্রতিষ্ঠা হয় এবং সৌভাগ্যক্রমে 2000 সালে আমি প্রিন্সিপাল হিসেবে এখানে যোগদান করি। তো 2000 থেকে এই 2020 মানে এই সুদীর্ঘ 20 বছর কাল ধরে আমি এখানে আছি। আমার টার্গেট ছিল, আমি যেহেতু কক্সবাজারের বাসিন্দা এবং আমি সন অফ সয়েল, কারণ আমি এই ভূমিজ সন্তান, আমার চিন্তা ভাবনা ছিল আমি যেখানে আছি আমার ঘরের পাশে এই প্রতিষ্ঠানে আমার সৌভাগ্য হয়েছে চাকরি করা, এটাকে যদি আমি পরিবর্তন করতে না পারি তাহলে হয়তো আমার উদ্দেশ্যটাই ব্যর্থ হয়ে যাবে। মানুষ হওয়ার জীবনটা, এই মানুষ হওয়াটাই হয়তো বৃথা যাবে আমার, এই ধরনের একটা আমার চিন্তা ভাবনা ছিল। এই সেখান থেকে আমি যখন কলেজের প্রথমে যোগদান করি তখন কিন্তু কলেজের অবস্থাটা খুব একটা ভালো ছিল না। তখন আমার কলেজের যে আমি সহকর্মী থেকে পেয়েছিলাম ওরাও কিন্তু খুব একটা চিন্তা ভাবনায় পিছিয়ে ছিল না, কিন্তু ওদের চিন্তা ভাবনা ছিল থেকে উন্নয়নের জন্য, কিন্তু পথটা খুঁজে পাই নাই তখন। পরে আমরা চিন্তা করেছি এইভাবে না, আমাদের স্টুডেন্টরা, আমাদের সন্তানেরা উচ্চশিক্ষার জন্য যারা অনার্স পড়তে চাই তাদেরকে যেতে হতো কক্সবাজার সরকারি কলেজেও তো তখন ছিল না অনার্স পড়ার সুযোগ, তাদেরকে যেতে হতো চিটাগাং ইউনিভার্সিটিতে। তাই অনেকে মেধা থাকা সত্ত্বেও, মেধা ছিল কিন্তু আর্থিকভাবে সীমাবদ্ধতা ছিল, আর যাদের আর্থিকভাবে স্বচ্ছতা ছিল তাদের হয়তো মেধা ছিল না। এই কারণেও কিন্তু অনেকেই চান্স পায় নাই চিটাগাং ইউনিভার্সিটি গিয়ে লেখাপড়া করার, মাঝখানে থেমে যেতে হতো অথবা পাশ কোর্সে পরে কোনো রকমে ওই নিজে বাপদাদার ব্যবসায়ী যোগদান করতে হতো। এইভাবে চলতেছিল। পরবর্তীতে আমরা যখন এই অবস্থাটার কথা চিন্তা করি এবং সৌভাগ্যক্রমে আমাদের বর্তমান সরকার জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার যখন ক্ষমতায় আসে তখন আমরা উদ্যোগ নিয়েছিলাম কলেজটাকে আরো পরিবর্তন করা, আমরা উচ্চ শিক্ষার জন্য পদক্ষেপ নেব সেই চিন্তা ভাবনা করি। তখন আমরা এই অনার্স করার জন্য প্রথমে দুইটা মাত্র সাবজেক্ট, ম্যানেজমেন্ট এবং সোশিয়োলজি, এই দুইটা সাবজেক্টকে নিয়ে আমরা শুরু করি। বর্তমানে কিন্তু আমাদের 15টা সাবজেক্টে অনার্স আছে, সেখানে বেশ কিছু সাবজেক্ট আমরা যেটা বলি যে কি বর্তমান সময়ের দাবি প্রেক্ষিতে খুলতে হয়েছে, সেটা হচ্ছে কি আমাদের কক্সবাজারের সাথে মানানসই হচ্ছে কি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। আবার বর্তমান বিশ্বের খুব আলোড়নকারী সাবজেক্ট কম্পিউটার সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট, আর খুব ডিমান্ড আছে সেই ধরনের বায়োকেমিস্ট্রি। এই ধরনের সাবজেক্টগুলোকে আমরা খুলেছি এবং খুব সফলভাবে সেটা চলতেছে। আমাদের দেখা দেখি কিন্তু পার্শ্ববর্তী আরো বেশ কয়েকটা কলেজ, বেসরকারি কলেজ, ওরাও খোলার জন্য সাহস পেয়েছে, অনুপ্রেরণা পেয়েছে আমাদেরকে দেখা দেখি। রামু কলেজ খুলেছে পার্শ্ববর্তী, মহেশখালী কলেজ খুলেছে, উখিয়া কলেজ খুলেছে, চকরিয়া কলেজ খুলেছে। তোর মধ্যে আবার চকরিয়া কলেজ, তারপরে আপনার রামু কলেজ, ওরা বর্তমানে সরকারিকরণে, ওরা সর্বক্রমে সরকারিকরণ হয়ে গেছে, তো ওরা আরো এক ধাপ এগিয়ে গেছে। আমরা সেটা নিয়ে আরো গর্ব করি, কারণ আমরা দেখিয়েছি ওরা এগিয়ে এসেছে এবং সবাই অনুপ্রাণিত হয়েছে আমাদের দ্বারা। সবাইকে নিয়ে আমরা কক্সবাজারের শিক্ষা পরিবেশটাকে আমরা পরিবর্তন করতে পেরেছি। আর আমাদের কলেজে বর্তমানে আরো আছে আপনার 7টা আমরা অনার্স, 7টা আমরা মাস্টার্স ফাইনাল কোর্স করেছি। আর কক্সবাজার ডিস্ট্রিক্টে কোনো কলেজেই সুযোগ নাই, সেটা হচ্ছে কি ডিগ্রি পাস করার পরে প্রিলিমিনারি কোর্সে ভর্তি হওয়ার জন্য। আমার কলেজে 6টা সাবজেক্টে সেটা আছে। তাই বর্তমানে প্রায় 13,000 মতো স্টুডেন্ট আমার কলেজে অধ্যয়নরত আছে। আর আমরা শিক্ষকও প্রায় ওখানে 200 জনের মতো আমরা কর্মরত আছি। তো ওইখানে আমাদের কিন্তু অনেক কিছু ব্যাপার স্যাপার আছে। এই করোনাকালীন সময়েও আমরা শুনি বাংলাদেশে, গোটা বাংলাদেশের বেসরকারি শিক্ষকদের যারা অনার্স মাস্টার্স শিক্ষক, ওরা কিন্তু বেতন পায় না, নামমাত্র বেতন পায় এই ধরনের। কিন্তু আমরা মোটামুটি এই কলেজের টিচারদেরকে কলেজের তহবিল থেকে কিন্তু দিয়ে আমরা ওদেরকে মোটামুটি সম্মানজনকভাবে বেঁচে থাকার কি বলবো এটাকে সাপোর্ট দিতে পেরেছি আমরা। হ্যাঁ, ব্যবস্থা করতে পেরেছি। আপনি আরো শুনে খুশি হবেন, বাংলাদেশে একমাত্র আমাদের কক্সবাজার সিটি কলেজেই এই পোস্ট ডিপ্লোমার জন্য একটা সাবজেক্ট আমরা খুলেছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে, সেটা হচ্ছে কি থিয়েটার স্টাডিজ। থিয়েটার স্টাডিজ পড়তে গেলে অবশ্যই কক্সবাজার শহরে আসতে হবে এবং আমাদের কলেজে ভর্তি হতে হবে, কারণ এখানে যে নৈসর্গিক সৌন্দর্য আছে আমাদের, আনব্রোকেন একেবারে লংগেস্ট স্যান্ডি বিচ আমাদের কক্সবাজারে, পর্যটনরা তো আসে, এখানে আসলে এমনি তো মানুষ ভাবুক প্রকৃতি হয়ে যায়, তাই এখানে এসে কাব্যিকতা জন্মে। তাই নাট্য চর্চা করার জন্য অবশ্যই উৎকৃষ্ট স্থান বলে আমি মনে করি। তাই আরেকটা ব্যাপার, এখন কক্সবাজারে আপনি যেটা বলছেন কোভিড-19 কারণে, আসলে কোভিড-19 সময় আমরা আমাদের স্টুডেন্টদেরকে সবসময় কিন্তু অনলাইনের মাধ্যমে হোক, যেভাবে পারি না কেন, ফেসবুকের মাধ্যমে হোক,
আমরা এনকারেজ করেছি, আমরা ওদেরকে সচেতনতা করেছি কিভাবে নিজেকে সুরক্ষিত রাখতে হয়, এবং তাদেরকে দায়িত্বও দিয়েছি তারা যাতে সমাজের এই দায়িত্বটাকে নিয়ে কাজ করতে পারে। তাই এই কারণে মনে হয় আমাদের কক্সবাজারের এই কোভিড যে ভয়াবহতা, সেখান থেকে আমরা আমাদের মানুষজনকে, আমাদের এলাকাটাকে রক্ষা করার ক্ষেত্রেও ভূমিকা রাখতে পেরেছি বলে আমার বিশ্বাস। অনেক ধন্যবাদ স্যার। আপনার কথা থেকে আমরা যে জায়গাটাকে বেশি গুরুত্ব দিয়ে সামনে নিয়ে যেতে চাই আজকের আলোচনায়, সেটি হচ্ছে একটি এলাকা, তার যে সংস্কৃতি, কৃষ্টি, সেখানকার অর্থনীতি, সেই সবকিছুর সাথে সঙ্গতি রেখে কলেজের বা শিক্ষা কারিকুলাম সেটাকে আপনি বা আপনারা সামনে নিয়ে যাচ্ছেন। বিশেষ করে হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্টের মতো বিষয়কে কলেজে নিয়ে আসা, থিয়েটার, কালচারাল অ্যাক্টিভিটি, কারণ ট্যুরিজমের সাথে কিন্তু কালচারাল অ্যাক্টিভিটির একটা খুব বড় সম্পর্ক আছে। পৃথিবীর বহু দেশ আছে, সেই সমস্ত দেশে শুধুমাত্র কিছু ফেস্টিভ্যাল দেখার জন্য সারা পৃথিবী থেকে মানুষ সেখানে যায়। তো কক্সবাজারে যদি একদিন আপনার এই থিয়েটার স্টাডিজ ডিপার্টমেন্টকে কেন্দ্র করে এমন কালচারাল প্রোগ্রাম হয় যেটা বিশ্বের মানুষের নজর কাটতে পারে, তাহলে কিন্তু তারা যেমন আনব্রোকেন সি বিচটা দেখতে যাবে, আবার ওই কালচারাল পারফরমেন্সটাও দেখতে যাবে। আমরা পাতায়াতে দেখেছি এই ধরনের হবে, একদিন হবে কক্সবাজারকে আমরা হয়তো ব্র্যান্ডিং হিসাবে আমরা কক্সবাজার সিটি কলেজের ট্যুরিজম ডিপার্টমেন্ট এবং থিয়েটার স্টাডিজ ডিপার্টমেন্টে লিড দেবে বলে আমি মনে করি। থ্যাংক ইউ স্যার। আপনার এই যে কনফিডেন্সের জায়গাটা যে লিড দেবে, আর একটা জিনিস যে কে কি করলো না করলো তার চেয়ে বড় কথা এখানে এটা করা দরকার, সেইটা করতে পারা। আর আপনার কথা থেকে আরেকটা বিষয় এসছে যে আপনাদের দেখা দেখি বা আপনাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে অন্যরা আপনাদের চেয়েও এগিয়ে যাচ্ছে, সেখানে আপনারা তাদেরকে সাধুবাদ জানাচ্ছেন, ধন্যবাদ জানাচ্ছেন, খুশি হচ্ছেন। এটা কিন্তু আমাদের জন্য খুব জরুরি। আমরা জানি যে পৃথিবীর অনেক শিক্ষা ব্যবস্থায় পরীক্ষাকে ডিসকারেজ করা হয়, কারণ পরীক্ষা, প্রতিযোগিতা মানুষের মধ্যে অনেক সময় প্রতিহিংসা এনে দেয়, এবং প্রতিহিংসা কখনোই মঙ্গলের পথে, মানুষকে আলোর পথে নিতে পারে না। তো সেই জায়গা থেকে প্রতিহিংসা পরায়ণতাকে ত্যাগ করে মানুষকে সংযুক্ত করা, মানুষকে পাইয়ে দিয়ে যে আনন্দ পাওয়া, সেইটা আপনার কলেজের একটা দর্শন বলে আমার কাছে মনে হয়েছে। তো এই জায়গাটাতে স্যার আমরা যদি এইবার আসি যে কোভিড-19 কে কেন্দ্র করে আপনি বলেছেন যে আপনার ছেলেমেয়েরা কাজ করছে, যেভাবে সমাজ রক্ষা পায়, একই সাথে শিক্ষা ব্যবস্থার সাথেও তারা সংযুক্ত আছে। কিন্তু আপনার একটা জিনিস কি মনে হয় না যে যেহেতু নানা ধরনের 5 স্টার হোটেল, ইন্টারন্যাশনাল হোটেল চেইন, নানা কিছু এখন কক্সবাজারে যাচ্ছে, সেই জায়গাটায় আপনার এলাকার যে সাংস্কৃতিক যে ধারণা রয়েছে, সাংস্কৃতিক যে বৈশিষ্ট্য রয়েছে, সেইটাকে ধরে রাখার জন্য আপনার ওখানে গবেষণা হওয়া দরকার, বা হয়তো আপনারা করছেনও। এই বিষয়টা নিয়ে যদি একটু বলেন যে কিভাবে এই মেলবন্ধনটা তৈরি হবে, অর্থাৎ বৈশ্বিক পরিবর্তনের সাথে সাংস্কৃতিক মেলবন্ধনের সাথে আমাদের কক্সবাজার, তার সাংস্কৃতিক বৈশিষ্ট্যের সংযুক্তিটা কিভাবে হতে পারে স্যার, যদি একটু বলেন। আসলে এই বৈশ্বিক যে প্রভাবটা, সেখান থেকে মুক্ত থাকাটা খুব একটা টাফ ব্যাপার। সেটা ওদের সাথে ওইটা মানে সংস্কৃতিটা এক জায়গায় থেমে থাকে না, এটা তো মিক্স হবে, ইনফ্লুয়েন্স আসবে সবখান থেকে। তবে সেটা আমাদের চর্চার ভিতরে থাকতে হবে। সে চর্চাটা আমাদের কক্সবাজার সিটি কলেজ একা পক্ষে সম্ভব কিনা আমি জানি না, খুব এটা একটা দুরূহ ব্যাপার। তবে আমরা আশাবাদী একটা কারণে, কক্সবাজারে কিন্তু সংস্কৃতি অঙ্গন সবসময় কিন্তু সক্রিয় রয়েছে। এখানে বিভিন্ন সংস্কৃতির কর্মী, বিভিন্ন সংস্কৃতি দল, ওদের সাথে আমাদের একটা মেলবন্ধন আছে, আমাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। আমরা যে এই থিয়েটার স্টাডিজ বলেন, যে কোনো অনুষ্ঠান বলেন, কক্সবাজারের যে সংস্কৃতি কর্মীরা আছেন সবসময় কিন্তু ওনারা আমাদেরকে সহযোগিতা করে থাকে। তাই এই ক্ষেত্রে আমি আশাবাদী আমাদের এই পারস্পরিক কি বলবো এটাকে, পারস্পরিক আমরা আমাদের যে আদান প্রদান, এই সংস্কৃতি লোকাল মানুষদের সাথে আমাদের চর্চা, এগুলো কিন্তু অব্যাহত থাকবে, এবং এইভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আরো কিছু ব্যাপার, কক্সবাজারে লোকাল কিছু কিছু সাহিত্য নিয়ে যারা কাজ করে, ওদের সংগঠন আছে, ওদেরকেও দেখি লোকাল এই কালচারাল এবং লোকাল লিটারেচার নিয়ে ওনারা কিন্তু যথেষ্ট চর্চা এবং ইয়ে করে থাকেন, ওনারা প্র্যাকটিস করে থাকেন, তাই এবং গবেষণাও করে থাকেন। তাই সেক্ষেত্রেও মনে হয় এইভাবে আমরা টিকিয়ে রাখতে পারি। আর আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় যেটা লিমিটেশন আছে, আমাদের বিশ্ববিদ্যালয় পর্যায়ে যে ধরনের গবেষণার সুযোগ সুবিধা আছে, আমাদের কলেজের জন্য কিন্তু সেই ধরনের কোনো সুযোগ সুবিধা আছে বলে আমার মনে হয় না, এই পর্যন্ত আমি পাই নাই। তাই যদি আমরা সেই ধরনের সুযোগ সুবিধা পাই, আমাদের অনেক টিচার আছেন
ওনারা কিন্তু যথেষ্ট পরিমাণের ওই গবেষণা করার জন্য খুব দক্ষ বলে আমি মনে করি। তাই আমি এই যে সবসময় আমাদের কলেজ থেকে তো এই এমফিল পিএইচডি করার জন্য টিচাররা সবসময় আবেদন করে থাকে বিভিন্ন জায়গায়, আমি দেখেছি। অনেক সময় অনেকে টিকে যায়, অনেকে টিকে যায় না, আবার অনেকে বলে যে কি না এমপিওভুক্ত শিক্ষক ছাড়া হবে না। কিন্তু আমার তো 200 জনের টিচারের মধ্যে মাত্র 40 জনে আছে এমপিও, আর বাকিগুলোকে তো কলেজ থেকে চালাতে হয়। ওইখানে গিয়ে ওরা যদি বলে যে আমার পয়সা দিয়ে আমি পড়বো, তাহলে তো বিভিন্ন ইউনিভার্সিটিও তো আমাদেরকে প্যাট্রোনাইজ করতে পারে যে ওদেরকে এমফিলের সুযোগ দেওয়া যায় কিনা। সেটা ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়, এরা এদের পক্ষ থেকে যদি আমাদের মতো প্রাইভেট কলেজ যারা এই ধরনের উদ্যোগ নেয়, আমাদেরকে যদি সেখানে সুযোগ করে দেয়, বিভিন্ন একটা মানে বিশ্বাস আমাদেরকে প্রায়োরিটি দেয়, তাহলে হয়তো আমাদের জন্য আরো সুবিধা হবে এইগুলো নিয়ে চর্চা করা এবং এইগুলো নিয়ে আমাদের গবেষণা করা। এইখানে আমি মনে করি শুধু আমাদের না, এটা দায়িত্ব আছে জাতীয় বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন এবং সরকারেও। তাই সবাই সম্মিলিত প্রচেষ্টায় আমাদের সংস্কৃতি, আমাদের এলাকার সংস্কৃতি বৈচিত্র্য সবকিছু টিকে থাকবে এবং বিশ্বের দরবারেও আমরা আমাদেরকে নিয়ে আমরা তুলে ধরতে পারবো আমাদের সংস্কৃতিকে। অনেক অনেক ধন্যবাদ স্যার, অনেক অনেক পরিষ্কার করে আপনি জিনিসটা বলেছেন। আসলে আমাদের সংস্কৃতি রক্ষার দায়িত্ব আমাদের সবার, আমাদের সংস্কৃতিকে বিশ্ববাজারে নিয়ে যাওয়ার দায়িত্বও আমাদের সবার, এটা একা কারো পক্ষেই সম্ভব নয়। তবে হ্যাঁ, স্থানীয় কলেজগুলো আসলে একটা অনেক বড় ভূমিকা রাখতে পারে। আসলে এই ক্যাম্পাস টিভির মাধ্যমে আমরা যে অনুষ্ঠানটা করছি, এটা আজকে 25তম পর্ব। আমরা আরো 75 জন প্রিন্সিপাল মহোদয়ের সাথে মিলিত হব, অর্থাৎ আমাদের 100 প্রিন্সিপালকে টার্গেট করে আমরা এই অনুষ্ঠানটা করছি এবং 100টা এলাকার কলেজের যে নিজস্বতা সেগুলোকে তুলে আনার চেষ্টা করছি। এই অনুষ্ঠানটাও কিন্তু একটা গবেষণার অংশ, যাতে করে আমরাও এই আলোচনাগুলো থেকে যে সারমর্মটা হবে সেটা আমরা শিক্ষা মন্ত্রণালয় সহ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে পাঠিয়ে দেব, যাতে করে সেখান থেকে তারা সিদ্ধান্ত নিতে পারে। এটি কিন্তু গবেষণার একটি অংশ আমাদের এই কাজটা। তো আপনার সময় বা আপনারা যারা প্রিন্সিপাল মহোদয়রা সময় দিচ্ছেন, ছাত্রছাত্রীরা যারা দেখছে, সবাইকে আমরা অনুরোধ করব যে আপনারা অনুষ্ঠানটা শেয়ার করবেন, কমেন্ট করবেন, আপনাদের মতামত দেবেন। তাতে করে আপনারাও কিন্তু এই বিশাল গবেষণার একটি অংশ হয়ে গেলেন। এবং আমাদের একটা উদ্দেশ্য রয়েছে যে 100 প্রিন্সিপাল মহোদয়ের সাথে যখন অনুষ্ঠানটা করে আমরা সমাপ্ত করতে পারবো, তখন এই 100 প্রিন্সিপালের ভাবনা চিন্তা, তাদের যে নিজস্বতা, সেটা নিয়ে আমরা একটা পাবলিকেশনে যাব, অর্থাৎ 100 প্রিন্সিপালের যত ভাবনা, সেই পাবলিকেশনটা আমরা আশা করি যে একটা কেন্দ্রীয় জাতীয় পর্যায়ের অনুষ্ঠান করে আমরা সকল প্রিন্সিপাল মহোদয়দের নিয়েই একদিনের একটা ওয়ার্কশপ করব এবং সেটা সেই মাধ্যমে আমরা প্রকাশ করব যে কিভাবে কলেজগুলো স্থানীয় যে সংস্কৃতি, কৃষ্টি, অর্থনীতি সবকিছুকে অ্যাড্রেস করতে পারে। সেটা আমাদের একটা খুব বড় উদ্দেশ্য। এবার স্যার একটু ভিন্ন জায়গায় যাচ্ছি আবার সেখান থেকে, যে এই যে এইচএসসি যাদের পরীক্ষা দেওয়ার কথা ছিল, তারা এখন মাঝখানে অনেক দিন তারা জানতো না কি হবে, একটা অজানা বিষয়ের মধ্যে তারা ছিল। এখন তারা জানে মোটামুটি যে এরকম তাদের মূল্যায়নটা অন্যভাবে হচ্ছে, এবং এই যে মূল্যায়নটা অন্যভাবে হচ্ছে সেটা নিয়েও মিশ্র প্রতিক্রিয়া আছে, অনেকে অনেক কথা বলছে। কিন্তু শিক্ষার্থীদের যে মনোবল, অর্থাৎ শিক্ষার্থীরা যদি সঠিক মনোবল নিয়ে, মনের শক্তি নিয়ে না দাঁড়ায়, তাহলে তাদের মধ্যে কিন্তু অনেক হীনমন্যতাও ঢুকে যেতে পারে। কারণ তাদেরকে যে সবাই সবসময় খুব ভালো কথা বলে তা না। আমরা শিক্ষকরা বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই জায়গায়, এই এইচএসসি যারা পরীক্ষার্থী ছিলেন, যারা একটি বিকল্প মূল্যায়নের মধ্য দিয়ে উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়গুলোতে বা পরবর্তী ধাপের পড়াশোনায় যাবেন, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? তাদেরকে আপনি কি বলবেন, কিভাবে নেবে জিনিসটাকে, যেভাবে নিলে তারা মানসিকভাবে এবং সামাজিকভাবে যথেষ্ট পরিমাণ শক্তিশালী হয়ে সামনে এগিয়ে যেতে পারবে? স্যার, আসলে যেটাই বলুক না কেন, সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, আমি কিন্তু সেই সিদ্ধান্তটাকে স্বাগত জানাই। কারণ হচ্ছে যাদেরকে এইবারে পরীক্ষা ছাড়া পাশ করিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে, আমি মনে করি সেটা যুক্তিযুক্ত। কারণ হচ্ছে আপনার এরা ফার্স্ট ইয়ার, প্রথমত এরা জেএসসি এবং এসএসসি পাশ করে কলেজে ভর্তি হয়েছে। তারপর আমরা অনেক পরীক্ষা নিয়েছি ওদেরকে, অনেক পরীক্ষা নেওয়ার পরে ওদেরকে দ্বাদশ শ্রেণীতে আমরা তুলেছি, 12 ক্লাসে। পরীক্ষা ছাড়া তো আমরা দ্বাদশ শ্রেণীতে তুলি নাই। তারপর প্রিটেস্ট হয়েছে, প্রিটেস্টের পরে টেস্ট পরীক্ষা হয়েছে। এই টেস্ট পরীক্ষার পাস যারা করেছে, যারা পাস যোগ্য, যারা ফাইনাল পরীক্ষাও পাস করার মতো সামর্থ্য আছে, আমরা ওদেরকেই তো সেন্ট আপ করেছি। এবং সেটার ভিত্তিতে এখন সরকার মনে করছে এটা এইভাবে পাস করে দিলে কোনো অসুবিধা হবে না। আমিও সেটাই মনে করি, সেটাকে সাপোর্ট দিই। তবে এখানে যে
একদম মানে নিখুঁত হবে সেটাও বলতেছি না আমি, কারণ আমরা তো আগেও দেখেছি যারা পরীক্ষা দিয়ে পাশ করেছে ওদের ভিতরে তো ম্যাক্সিমাম তো বিভিন্ন ইউনিভার্সিটিতে চান্স পায় না, এন্ট্রান্স পরীক্ষাতে ওরা ফেল করে। একবার তো এমনও দেখা গেছে ঢাকা ইউনিভার্সিটিতে ইংলিশে ভর্তির যোগ্য কোনো স্টুডেন্টই পাওয়া যায় না। এইভাবে ওরাও তো ডবল A+ পাওয়ার স্টুডেন্ট, গোল্ডেন A+ পাওয়ার স্টুডেন্ট, ওরাও তো পায় নাই। তাই একেবারে যে পরীক্ষার পরীক্ষার মাধ্যমে পাশ করলে যে একদম জেনুইন ভালো হবে সেটা না। আমি বলবো যারা এখন বর্তমানের পাশ করিয়ে দিয়েছে যাদেরকে, ওদেরও নিরাশ হওয়ার কিছু নাই, হতাশ হওয়ার কিছু নাই। ওদেরকে নিয়ে আমাদের কোন রকমে বিদ্রুপ করা কোনো কিছু আছে বলে আমি মনে করি না। যখন ইউনিভার্সিটিতে ভর্তি হবে তখন ইউনিভার্সিটির লেভেলে একটা নিজস্ব স্টাইলের ওদেরকে তো অ্যাডমিশন করানো হবে। মানে ভর্তি পরীক্ষা কি স্টাইলে হবে না হবে, জাতীয় বিশ্ববিদ্যালয় তো সবসময় যে অবস্থায় ভর্তি হয় আগে পরীক্ষাগুলোর পারফরমেন্সের ভিত্তিতে তো হয়, সেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে হবে। আর বাকি ইউনিভার্সিটিগুলো ইন্ডিভিজুয়াল স্টাইলে হবে বলে তো শোনা যাচ্ছে, সেভাবে হবে। আর ইউনিভার্সিটিতে যখন ওরা ভর্তি হবে, যখন গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েট পরীক্ষাগুলোতে ওরা পরীক্ষা দেবে, তখন তো এই অবস্থায় থাকবে না, ওদেরকে তো লেখাপড়া করেই তো উঠতে হবে। এই যে এই কোভিড সংকটকালীন সময়ে তারা ঘরে বসে, আমরা যাই যত কিছু বলি না কেন, ওরা লেখাপড়া করছে, আমরা অনলাইনে ক্লাস নিয়েছি, সবকিছু নিয়েছি, কিন্তু ওদের লেখাপড়া হয়েছে বলে আমার কাছে মনে হয় না। পরীক্ষা দিলে যে ভালো হবে তাও না। তাই এই কোভিড-19 এই ক্রান্তিকালীন সময়ে, করোনা ক্রান্তিকালীন সময়ে ওদেরকে এটা চেয়ে মনে হয় ভালো অপশন আর ছিল না। তবে আমার কাছে মনে হয় পরীক্ষা যদি নেওয়া হতো তাহলে কিন্তু স্বাস্থ্যগত রিস্ক থেকেই যেত। তাই এই কারণে যেটা করা হয়েছে ভালো হয়েছে। আর স্টুডেন্টকে বলবো এইগুলা নিয়ে কোনো আফসোস করারও কিছু নাই, নিরাশ হওয়ারও কিছু নাই, কারণ জীবনটা থেমে থাকে না। জীবনটাকে নিজেই গড়ে তুলতে হবে এবং এগিয়ে নিয়ে যেতে হবে। নিজের স্বপ্ন বাস্তবায়নের জন্য এখন সুযোগ পেয়েছে, সেই সুযোগে সদ্ব্যবহার করতে হবে। আমি চাই এরা এগিয়ে যাক এবং ডিগ্রি লেভেলে ইউনিভার্সিটিতে যারা চান্স পাবে ওদেরকে জীবন গড়ার জন্য আরো প্রচেষ্টা চালাতে হবে। আর যারা বিভিন্ন কলেজের চান্স পাবে ওদেরকেও সেভাবে প্রচেষ্টা চালাতে হবে, নিজের জীবনটাকে নিজেকেই গড়ে তুলতে হবে, সেটাই বলতে চাই আমি। অনেক ধন্যবাদ স্যার। আসলে নিজের জীবনকে সবসময় নিজের গড়ার দায়িত্ব যারা নিয়েছে তারাই জীবনে সফল হয়েছে। যারা অপেক্ষা করেছে যে কোনো দেবদূত এসে তাদের জীবনকে ঠিক করে দিয়ে যাবে, সেটা সম্ভবত খুব বেশি মানুষের হয়নি। সেটা যদি হয়েও থাকে বলে কেউ মনে করে থাকে, সেটাও কতটা সত্য বা সত্য নয় সেটাও আমরা কিন্তু জানি না। আসলে মানুষকে সৃষ্টিকর্তা সেই মেধা দিয়ে পাঠিয়েছে। মানুষের যে শ্রেষ্ঠত্বের অহংকার, সেটা মূলত হচ্ছে সে নিজের ভালোটা নিজে বুঝতে পারে, এবং পৃথিবীর অন্য কোনো প্রাণীর মধ্যেই সেই চিন্তা বা চেতনার ক্ষমতাটা নাই, যে চেতনা বা ক্ষমতা দিয়ে সে নিজের ভালো মন্দ বুঝে চলতে শেখে। তো সেই দিক থেকে আশা করি যে আমাদের শিক্ষার্থীরা সেটাই মনে রাখবে। আর এই কোভিড-19 সময়ে আসলে শতভাগ সঠিক সিদ্ধান্ত, শতভাগ সঠিক কিছুই তো করা যাচ্ছে না, কোথাওই করা যাচ্ছে না। ইভেন হয়তো অন্য কোনো অসুখের চিকিৎসাও ডাক্তার যে চিকিৎসা দেওয়ার কথা ছিল সেই চিকিৎসাও দিতে পারছে না। যে ব্যবসাটা যেরকম হওয়ার কথা সেরকম হচ্ছে না, যে চাকরিটা যেরকম করে করার কথা সেরকম হচ্ছে না। সব জায়গাতেই একটু মানিয়ে নিতে হচ্ছে। এই যে মানিয়ে নেওয়ার যে ক্ষমতাটা, না থেমে মানিয়ে নেওয়া, সেটাই তো জীবন। আর জীবনে তো স্যার সবকিছুই অবধারিত, অর্থাৎ এই মুহূর্তে কি হবে আমরা কিন্তু জানি না। এখন আমার মাথার উপরের ফ্যানটা আমার মাথায় খুলে পড়তে পারে এই অনুষ্ঠান করতে করতেই, এবং সেইটাও ম্যানেজ করে আমাকে চলতে হবে। আমাদের প্রত্যেকের জীবনই তাই। তো এই যে একটা জীবন, যে জীবনটার এক মুহূর্তেও আমরা আগে থেকে অনুমান করতে পারি না, তো সেই জীবনটাকে আসলে কোনো জায়গায় আটকে দেওয়ার তো কোনো মানে হয় না। সেইটাই আপনার মূল বক্তব্য। এবং এই জায়গাটায় আমরা মনে করি যে যারা এইচএসসি পরীক্ষা মানে অন্যভাবে মূল্যায়নের ভেতর দিয়ে যাচ্ছেন, আসলে আপনি ঠিকই বলেছেন যে তাদের পরীক্ষা হয়েছে, আসলে তাদের শিক্ষার অংশটা কিন্তু হয়ে গেছে, শুধু পরীক্ষাটা হয়নি। শিক্ষার জন্য যা যা দরকার সবই হয়েছে। আপনার সম্পর্কে একজন একটা কমেন্ট করেছে, বিশাল, আমাদের সবার চেহারা ছেপে গিয়েছিল। কমেন্টটা আমার এখানে দেওয়ার দরকার নাই, আমি পড়ে শোনাই। যে মোহাম্মদ লিমন বলছে যে নিঃসন্দেহে আমাদের কক্সবাজার সিটি কলেজ একটি দক্ষিণ চট্টলার অন্যতম মডেল কলেজ, যেখানে থিয়েটার, ট্যুরিজম, কম্পিউটার সায়েন্স সহ আধুনিক কারিগর তৈরির সব রকম সুযোগ সুবিধা রয়েছে। আর সবকিছু সম্ভব হয়েছে আমাদের অভিভাবক মাননীয় প্রিন্সিপাল স্যার শ্রদ্ধেয় কে থিং অং স্যারের দয়ায়। আপনার জন্য শুভকামনা রইল। আপনার ছাত্র হতে পারে, আপনার কলিগ হতে পারে, এলাকার মানুষ হতে পারে।
আমি জানি না, আবার সে হতেই পারে যে সে হয়তো ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কারণ কক্সবাজার সিটি কলেজের অনেক শিক্ষার্থী কিন্তু আমাদের আছে যারা আপনার ওখান থেকে আসে। তো এখন এটা খুব স্বাভাবিক যে কলেজগুলো থেকেই বিশ্ববিদ্যালয়ে আসে এবং তারা আমাদেরকে সমৃদ্ধ করে। বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন ভাবে বিশ্ববিদ্যালয়কেও সমৃদ্ধ করে, আমরা অনেক বেশি অনুপ্রাণিত হই। তো এই মুহূর্তে স্যার আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে আপনার কাছ থেকে আরেকটি ছোট বিষয় একটু জানতে চাই, যে সাম্প্রতিক সময়ে যে আমরা দেখতে পেয়েছি যে মানে মেয়েদের প্রতি যে সহিংসতা বা নানা ধরনের শিক্ষা প্রতিষ্ঠানও তর্ক বিতর্কের মধ্যে পড়েছে, সেই জায়গাটাতে আপনার কলেজের শিক্ষার্থীদেরকে আপনি কিভাবে সামাজিকভাবে সুন্দর থাকতে সহায়তা করছেন, বা তারা কিভাবে আপনাকে সহায়তা করছে যাতে আপনার কলেজটা একটা সর্বাঙ্গ সুন্দর কলেজ হিসেবে থেকে যায়? আসলে আমাদের কলেজে এই ধরনের ঘটনা খুব একটা ঘটেছে বলে আমার কাছে মনে হয় না, কারণ ছোটখাটো ইউনিভার্সিটি লেভেলের কলেজ আমার, তাই একটু তারুণ্য উদ্যমতা তো থাকবে, তাই মানুষের জৈবিক প্রয়োজন সেটা আছে, সেটাকে সুন্দরভাবে তো সামাল দিতে হবে। আমাদের সমাজ তো আমাদেরকে সবকিছু পারমিশন দিয়েছে করার জন্য, বৈধভাবে করার জন্য। তাই আমাদের কাছে যদি কখনো দৃষ্টিকটু কোনো কিছু আসে, কিন্তু আমরা সঙ্গে সঙ্গে ওদেরকে ধরে এনে আমরা অ্যাকশন নিই, আমরা বলি এটা ঠিক না, এটা ঠিক। আমরা এই পর্যন্ত খুব মানে এক্সট্রিম কোনো শাস্তি কাউকে এই পর্যন্ত দিতে হয় নাই। হয়তো এটা হতে পারে আমাদের নার্সিং এর কারণেও হতে পারে, আমাদের খুব মানে ক্লোজ সুপারভিশনের কারণেও হতে পারে। আমার কলেজে কিন্তু সব রুমে, সব ক্লাসরুমে, সব অফিস রুমে, সব করিডোরে সিসি ক্যামেরা লাগানো থাকে, কাউকে আমরা সুযোগ দিই না। আমাদের মাঠেও ক্যামেরা ঘুরে এবং রোডেও ক্যামেরা ঘুরে, কোথায় কি হয় সেটা কিন্তু আমরা সার্বক্ষণিক আমরা নজর রাখি, নজরদারি করি। তাই এই কারণে আমাদের কলেজের ক্যাম্পাসে এগুলো কিছু হতে পারে বলে হবে সেই ধরনের আমি মনে করি না, সেই ধরনের আশঙ্কা আমাদের নাই। তবে কলেজ ক্যাম্পাসে বাইরে যদি কিছু করে থাকে, গার্জিয়ানরা মাঝে মধ্যে এই ধরনের খবর নিয়ে আসে, আমার মেয়েটা কলেজে গেল কিন্তু 2 দিন ধরে আর ঘরে ফিরলো না, এটা কিভাবে আপনারা সহযোগিতা করতে পারেন? তখন আমরা আমাদের কলেজ ক্যাম্পাসে বাইরে ঘটনা, এই কারণে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমরা পাঠিয়ে দিই, আমরা ওনাদের সহযোগিতা নিই, দেখি যে ওটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে, তখন আইন মোতাবেক যা হয় তাই সিদ্ধান্ত নিই, সেভাবে আমরা করি। এটা বলবো আমাদের কলেজের ভিতরে সেই ধরনের খুব একটা হয় না। আর বাইরে কিছু ইপটিজিং ঘটনা আছে, বাইরে থেকে ছেলেমেয়েরা আসে, কিন্তু এই ক্যামেরাগুলো ফিট করার পরে দেখি যে ওরাও খুব একটা আসে না, ওরাও কিন্তু নিজেদেরকে গুটিয়ে ফেলেছে। তাই এই কারণে আমাদের এটা নিয়ে খুব একটা মাথা ঘামাতে হয় না। তারপরেও আমরা সবসময় সজাগ থাকি এবং আমাদের একটা টিচারদেরকে নিয়ে, সেখানে মেল টিচার আছে, ফিমেল টিচার আছে, সবাইকে নিয়ে একটা ভিজিলেন্স টিম থাকে সবসময় এইগুলোর ব্যাপারে নজরদারি করার জন্য। অনেক ধন্যবাদ স্যার। আসলে নজরে রাখলে অনেক কিছুই সুন্দর থাকে, থাকতে হয়। সেটা সৃষ্টিকর্তাও সেই নজরে রাখার ব্যবস্থা করে দিয়েছে, বলে দিয়েছে যে সবই কিন্তু দেখছি বা দেখছেন উনি। তার মানে আমরা সবাই নজরে আছি। হয়তো সিসিটিভি ক্যামেরা সাম্প্রতিক সময়ে এসেছে, কিন্তু মানুষ সারা জীবনে সিসিটিভি ক্যামেরার আন্ডারেই ছিল, উপরে উনি তো দেখছে সব জায়গা থেকে। তো অনেক ধন্যবাদ। আর আপনার কলেজের যেটা হয়েছে যে এক্সট্রা কারিকুলাম, কো কারিকুলাম অ্যাক্টিভিটিস নিয়ে একটু কথা বলবো একটু পরে। আমরা আপনার কলেজের একটা চমৎকার ভিডিও, আক্তার চৌধুরী নামে আপনার যে স্বনামধন্য একজন শিক্ষক আছেন, ক্রিয়েটিভ শিক্ষক, তিনি লিখেছেন, গান করেছেন। আমি যখন শুনছিলাম সত্যিই খুব ভালো লাগছিল যে আপনার কলেজের সম্ভবত 25 বছর পূর্তি উৎসব বা এরকম একটা অনুষ্ঠানকে কেন্দ্র করে হয়েছিল, যেখানে আপনার ছাত্রছাত্রীরা, শিক্ষকরা অনেক মজা করছে। আমরা ওই ভিডিওটা একটু দেখে আসি স্যার, দেখে আবার এসে আপনার সাথে কথা বলবো। আমরা সেই ভিডিওটা দেখি, কক্সবাজার কলেজের আক্তার চৌধুরী স্যারের সুর করা, লেখা, গাওয়া একটি গানের সাথে একটা ভিডিও। আমরা কক্সবাজার সিটি কলেজ স্যার, কক্সবাজার কলেজ না, সরি স্যার, কক্সবাজার সিটি কলেজ। আমরা একটু দেখে নিই। হ্যাঁ, আমি অনুরোধ করছি ওই ভিডিওটা একটু চালানোর জন্য। ওরে মন ছুটে যায় স্মৃতির পানে, ওরে মন
ছুটে যায় স্মৃতির পানে, মনের কথা মনে জানে, দিনগুলো ভুলি নাই। চলো মন সিটি কলেজ জাঙ্গি নাই, কক্সবাজার সিটি কলেজ জাঙ্গি নাই। ওরে মন ছুটে যায় স্মৃতির পানে, মনের কথা মনে জানে, দিনগুলো ভুলি নাই। চলো মন সিটি কলেজ জাঙ্গি নাই, কক্সবাজার সিটি কলেজ জাঙ্গি নাই। চূড়ায় ছায়া ঘেরা প্রথম দেখে মন হারায়, বন্ধু তুমি কেমন আছো, আবার তোমায় দেখতে চাই, আবার তোমায় দেখতে চাই। অনেক অনেক ভালো লাগছে। সিটি কলেজ আঙিনায় পুরনো বন্ধু বান্ধব দিয়ে নিশ্চয়ই অনুষ্ঠানটা অনেক মজার হয়েছিল, জাঁকজমকপূর্ণ হয়েছিল। আচ্ছা, এবং সেই আক্তার চৌধুরী সাহেব ওনার সুরারোপ করা, ওনার কথা, ওনার সুর, ওনার কণ্ঠে গাওয়া, এটা আমাদের আক্তার চৌধুরীকে নিয়ে আমরা সবসময় গর্ব করি। আর এই প্রসঙ্গে একটা কথা বলে ফেলি, আমাদের ওই যে শিল্পকলা একাডেমি উদ্যোগের 64 জেলা 64 কলেজকে একবার বাছাই করা হয়েছিল নাটক করার জন্য, স্বাধীনতা আন্দোলনের মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা নাটক করার জন্য। আমাদের কলেজে একটা নাটক হয়েছিল, সেখানেও কিন্তু লিড দিয়েছিলেন এই আক্তার চৌধুরী। আমরা কক্সবাজার থেকে আমরাই চান্স পেয়েছিলাম, তারপরে সেটা চিটাং থেকে আবার ঢাকা শিল্পকলা একাডেমিও আমাদের নাটকটা উপস্থাপিত হয়েছিল এবং সব ক্ষেত্রে আমরা প্রশংসিত হয়েছিলাম। বাহ, খুবই আনন্দের কথা। এবং আপনার কথা থেকে বা আপনার সম্বন্ধে যেটা আমরা শুনেছি, আপনি সবাইকে খুব এনকারেজ করেন কিছু করার জন্য, অর্থাৎ সবাইকে উৎসাহ দিয়ে থাকেন, এবং সেই উৎসাহের জায়গাটাই তো মানুষের জন্য সবচেয়ে বেশি কাজে দেয় কিছু করবার জন্য। সবারই কিছু একটা করার ক্ষমতা থাকে। আমরা বেশিরভাগ সময় দেখি যে কোনো জায়গায় আমরা নিরুৎসাহিত হই, তখন আর কিছু করতে পারি না। এই যে আপনি অনুষ্ঠানটার মধ্য দিয়ে আপনার নিজের কথা না বলে আপনার আরেকজন শিক্ষকের কথা বলছেন, এই যে সংস্কৃতি, এটাও কিন্তু সংস্কৃতির অংশ। অন্যকে প্রশংসা করা, অন্যকে স্বীকৃতি দেওয়া, এই স্বীকৃতি দেওয়ার যে কালচারটা, এই কালচারটা মানুষকে অনেক বড় করে, এবং এটাও আমরা ছড়িয়ে দিতে চাই এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। আমরা সেটাও আমাদের একটা উদ্দেশ্য যে প্রত্যেকটা কলেজের কিছু একেবারে নিজস্বতা আছে, প্রিন্সিপাল মহোদয়দের একটা ফিলসফি আছে, দর্শন আছে, এবং তার দর্শনের সাথে যদি শিক্ষকরা ছাত্রছাত্রীরা একাত্ম হয়ে যায়, তখন কিন্তু ওই এলাকার মানুষের পরিবর্তন হয়ে যেতে পারে। একটি কলেজ তো শুধু কলেজ সার্টিফিকেট দেয় না, একটি কলেজ একটা এলাকার উন্নতিতে ভূমিকা রাখতে পারে, এবং কক্সবাজার সিটি কলেজ অনেকদিন ধরে সেই কাজটা করছে এবং হয়তো আগামীতে আরো বড় আকারে করবে। তো আপনার কলেজের স্যার এক্সট্রা কারিকুলাম, কো কারিকুলাম অ্যাক্টিভিটিস গুলো নিয়ে যদি একটু বলেন, যে ধরেন সিঙ্গার, ডান্সার, অ্যাথলেটস, ক্রিকেটার, এই জায়গাগুলোতে কিরকম ভাবে তারা অংশগ্রহণ করছে এবং কাজ করছে। আমরা একবার দেখেছিলাম যে বিচ ক্রিকেট হবে, অর্থাৎ বিচে গিয়ে ন্যাশনাল ক্রিকেটাররা বিচে গিয়ে ক্রিকেট খেলছে। তো এই বিচটাকে ব্যবহার করেও হয়তো অনেক কিছু হয়, আমরা জানি না, একটু যদি স্যার বলেন। আসলে আমাদের কলেজের, আমরা তো লেখাপড়া করি, তার পাশাপাশি কো কারিকুলামটাকেও আমরা সবসময় চালু রাখি। আমাদের কলেজে এমন কোনো অনুষ্ঠান নাই যেটা হয় না। যেমন আমাদের এই যে মিলাদ হয়, বার্ষিক মিলাদ, সরস্বতী পূজা হয়, আমাদের বৌদ্ধ পূর্ণিমাও হয়। খ্রিস্টান নাই বলে আমরা ক্রিসমাসটা খুব একটা পালন করি না। তার পাশাপাশি আমাদের বার্ষিক ক্রীড়া, ফুটবল টুর্নামেন্ট, ক্রিকেট টুর্নামেন্ট, মেয়েদের ক্রিকেট টুর্নামেন্ট, তারপরে আপনার সংস্কৃতি প্রতিযোগিতা, বার্ষিক সংস্কৃতির প্রতিযোগিতা, সবকিছু আমরা করে থাকি। এটা ছাড়াও জাতীয় দিবস যতগুলো আছে সবকিছু আমরা পালন করি। তার পাশাপাশি কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আমাদের স্টুডেন্টরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ওরা জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে এবং জাতীয় পর্যায়েও কিন্তু ওরা বিভিন্ন পদক পেয়ে আসছে। যেমন আমাদের টাইকোয়ান্ডো, উশু প্রতিযোগিতায়, মার্শাল আর্ট, এখানে আমাদের স্টুডেন্ট ছেলে এবং মেয়ে ওরাই স্বর্ণপদক নিয়ে আসে জাতীয় পর্যায় থেকে। আমাদের স্টুডেন্টরা রেফারি করে লিগ খেলায়, কক্সবাজার ফুটবল লিগ খেলায়। আমাদের স্টুডেন্টরা আপনার ক্রিকেট লিগের বিভিন্ন টিমে হয়ে অংশগ্রহণ করে। তাই এইভাবে কিন্তু আমাদের স্টুডেন্টরা সবসময় ওখানে জড়িত আছে। আর যদি বলেন যে কি সংস্কৃতি ক্ষেত্রে, সেখানেও আমাদের এই ধরনের আছে। কক্সবাজার রেডিও স্টেশন আছে, সেখানে আমাদের স্টুডেন্ট পাশাপাশি আমাদের টিচাররা
যতগুলো অনুষ্ঠান হয় সেখানে অংশগ্রহণ করে থাকে, অ্যানাউন্সার থেকে শুরু করে রেডিও অ্যানাউন্সিং। কারণ এখানে টিভি স্টেশন নাই, রেডিও স্টেশন আছে, সেখানে দেখা যাচ্ছে না থাকলেও আমাদের মনে হয় ওখানে তালিকাভুক্ত শিক্ষক শিক্ষিকা প্রায় 20 জনের মতো আছে আমাদের গায়ক গায়িকা হিসাবে, স্টুডেন্টও আছে সেই ধরনের। আর কক্সবাজারে যে যতগুলো কনসার্ট হয় কেউ না কেউ থাকে আমাদের স্টুডেন্টদের ভিতর থেকে, এগুলাকে নিয়ে তো আমরা গর্ব করি। আর আমাদের এদের টিচারদের আপনি বললেন যে কি প্রশংসা, আপনি একজন টিচারকে প্রশংসা করলেন, আসলে সেটা না, ওদের সেটা প্রশংসা করার মতো যোগ্যতা আছে বলে সেটা প্রশংসিত। এটা যেমন আমাদের এই যে জেলা ক্রীড়া সংস্থার, সেখানে জসিমউদ্দিন নামে একজন টিচার আছেন, উনি যত হয় ওইখানে উনি থাকেন জেলা মধ্যে। আর আমাদের রোভার স্কাউটসের যিনি লিডার, এটা প্রফেসর এহসানুল হক হেলালি, উনি তো প্রথমে ছিলেন কক্সবাজার স্কাউটসের জেলা স্কাউটসের সেক্রেটারি, তারপর হয়েছেন এখন রোভার স্কাউটসের কমিশনার। উনি ইন্টারন্যাশনাল জাম্বুরিতে গিয়েছেন, ওইখানে অনেক কিছু দায়িত্ব পালন করেছেন, জাপানে গেছেন, এটা নিয়ে ডেনমার্কে গেছেন, সুইডেনে গেছেন, সব দেশ ঘুরে আসছেন। তো এই কো কারিকুলাম গুলো কিন্তু আমরা আমাদের কলেজের টিচার স্টুডেন্ট সবাই মিলে আমরা করে থাকি। এই কারণে কলেজের পরিবেশটা কিন্তু সবসময় আনন্দঘন থাকে এবং সবসময় কিন্তু স্টুডেন্টরা, আমরা কিছুদিন আগে একটা ব্যাপারে স্টুডেন্টদেরকে ডাকছিলাম, অনার্স লেভেলের স্টুডেন্ট এবং মাস্টার্স লেভেলের স্টুডেন্ট, আমরা মনে করছিলাম কয়েকজন আসবে, আর 500 থেকে 1000 আসবে, কিন্তু দেখি যে ওই দিন কলেজ ক্যাম্পাস থেকে আমাদের কাছে মনে হয়েছে সে পুরোনো দিনে ফিরে গেছে, কোভিড এই মহামারীর আগের অবস্থায় ফিরে গেছে। এই ধরনের জিজ্ঞেস করলাম তোমরা আসলে কেন, বলে যে স্যার চান্স পেয়েছি এই জন্য চলে আসছি, ভালো লাগে না ভালো। এটা হচ্ছে আমাদের এটা। স্যার একটা জিনিস একটু খুব মানে ইচ্ছা করছে যে আপনার এই কলেজটা কক্সবাজারে বাংলাদেশের একটা প্রান্তে, কিন্তু সেখানে অনেক আন্তর্জাতিক দক্ষতা সম্পন্ন মানুষও রয়েছে। এই মানুষগুলো রয়েছে, তারা নানা অভিজ্ঞতা নিয়ে আসলেও কলেজটাতে দীর্ঘদিন রয়েছে, আপনিও দীর্ঘদিন রয়েছেন, এবং শিক্ষা প্রতিষ্ঠান আসলে সবসময় শিক্ষকদের দীর্ঘদিনের উপস্থিতি কামনা করে, তাছাড়া শিক্ষা প্রতিষ্ঠান সামনের দিকে যায় না। এটা তো আর সাধারণ হাট বাজারের মতো নয় যে সকালে এক কাস্টমার বিকালে আসলো, এটা থেকে যেতে হয়। এবং শিক্ষার্থীরা তো পুরনো শিক্ষকদের দেখতে ভালোবাসে, আসতে ভালোবাসে, সেটা খুব জরুরি এবং সেটা আপনি ধরে রেখেছেন আপনার কলেজের, সেটা হচ্ছে সবচেয়ে একটা সুন্দরতম দিক। এই জায়গাটায় স্যার আমার এমনি জানতে ইচ্ছা করে যে কক্সবাজার যে সৌন্দর্যের, কক্সবাজারে কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলের স্টুডেন্টদের অ্যাট্রাক্ট করার সুযোগ আছে, অর্থাৎ এখানে যদি শিক্ষা প্রতিষ্ঠান ওইভাবে সিকিউরিটি দিতে পারে, শিক্ষা প্রতিষ্ঠান যদি ওইভাবে কোর্স অফার করতে পারে, তাহলে কক্সবাজারে মেরিন ইঞ্জিনিয়ারিং বা এরকম অনেক বিষয় আছে যেগুলোর জন্য হয়তো আরো সাবজেক্ট আছে, বা আপনি নিজেও ট্যুরিজম বা এই যে করছেন, এগুলো নিয়ে কি ইন্টারন্যাশনাল মার্কেটে আপনাদের কোর্স গুলো নিয়ে যাওয়ার বা আন্তর্জাতিকভাবে শিক্ষার্থীদের আকর্ষণ করার কোনো প্ল্যান আপনার আছে কিনা বা আপনি ভাবছেন কিনা? আসলে কলেজটাকে নিয়ে আমাদের ভাবনা অনেক কিছু আছে। এইবারে আমরা সিইডিপি প্রজেক্ট, কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট থেকে, এটা তো আপনি জানেন হয়তো, জাতীয় বিশ্ববিদ্যালয়, তারপর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, শিক্ষা মন্ত্রণালয় আর ওয়ার্ল্ড ব্যাংক সব মিলে আমাদেরকে একটা কলেজ এডুকেশন ডেভেলপমেন্টের জন্য একটা উদ্যোগ নিয়েছে। সেখান থেকে আমরা আমাদের কলেজের জন্য 8 কোটি টাকা পেয়েছি এই ক্যাটাগরি থেকে। তো ওই ক্ষেত্রে আমরা শিক্ষা ব্যবস্থাটাকে, মানে শিক্ষা প্রদানের ব্যবস্থাটাকে আমরা মডার্নাইজেশন করতেছি। আমরা সেভাবে আমরা বিশ্ব মানে না হলেও অন্তত এশিয়া মানে আমরা তুলতে চাচ্ছি। এখন যদি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলে যে, যদি বলেন এখানে বিদেশি স্টুডেন্টকে পাঠাবে, মোস্ট ওয়েলকাম, আমরা কিন্তু প্রিপেয়ার্ড ওই ধরনের নেওয়ার জন্য, আমরা সেভাবে করে যাচ্ছি। কারণ আমাদের সেই ফেসিলিটি দেওয়ার মতো ক্যাপাসিটি আমরা করতেছি, হয়তো আগামী 6 মাস থেকে 1 বছরের ভিতরে সেভাবে আমাদের কলেজটা সমৃদ্ধ হয়ে যাবে। আমরা সেটা করতে চাচ্ছি। আমরা কলেজকে অটোমেশন করতেছি, লাইব্রেরি সিস্টেমে অটোমেশন করতেছি, সবকিছু। যেটা কিছুদিন আগে আমার সৌভাগ্যক্রমে এই যে প্রিন্সিপাল 94 জনকে মালয়েশিয়া পাঠানো হয়েছিল এডুকেশন লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট প্রশিক্ষণের জন্য, সেখানে আমিও ছিলাম এবং আমি প্রথমে 94 জনের ভিতরে ছিলাম। প্রথম বছরে আসার পরে আমাদেরকে পরীক্ষা দিতে হয়েছে, অ্যাসাইনমেন্ট জমা দিতে হয়েছে, সেখানে 24 জন টিকে গেছে, আর বাকিগুলো দুর্ভাগ্যক্রমে আসেন নাই। তা এই 24 জনের ভিতরেও আমি ছিলাম। তারপরে আবার এসে আবার পরীক্ষা দিলাম, সেখানেও আমি টিকে গেছি। তো এখন নেক্সট ডে কি হবে সেটা ডিসিশন মিনিস্ট্রি অথবা সিইডিবি থেকে বলবেন হয়তো। তো ওইখানে তো আমি নটিংহাম ইউনিভার্সিটিতে ছিলাম, নটিংহাম ইউনিভার্সিটি পরিবেশটাকেও আমি দেখে এসেছি, সেটা ব্রিটিশ বেস ইউনিভার্সিটি। তাই আমরা চাচ্ছি ওদের মতো করে আমাদের কলেজ ক্যাম্পাসটাকে সাজাতে। তাই মোটামুটি আমরা সেভাবে এখন প্রিপারেশন নিচ্ছি। আশা করি আমরা আশাহত করব না, আমরা কিন্তু সবসময় আশাবাদী, আমরা সামনে এগিয়ে নিয়ে যাব।
ইনশাল্লাহ সেটা হবে স্যার। আর সবচেয়ে বড় কথা যে ইন্টারন্যাশনাল অনেকে বলে থাকে অর্থনীতিবিদরাই যে বাংলাদেশ যদি সঠিকভাবে শুধু কক্সবাজারকে বিশ্ববাজারে তুলে ধরতে পারে, বাংলাদেশের অর্থনীতি শুধু কক্সবাজার দিয়েই বদলে যেতে পারে, শুধু কক্সবাজার দিয়ে, সেখানকার পরিবেশ সবকিছু যদি সে জায়গায় নেওয়া যায়, আর তার সাথে যদি শিক্ষাটা যুক্ত হয়, তাহলে কিন্তু সেটা সোনায় সোহাগা, মানে কলা বেচাও হলো, রথ দেখা হলো। পৃথিবীর বহু দেশ আছে সি বিচকে কেন্দ্র করে সেখানে হেলথ ট্যুরিজম করেছে, অর্থাৎ চিকিৎসাও করতে যায় আবার বিচে ঘুরেও আসে। আবার এডুকেশন ট্যুরিজমও আছে, অর্থাৎ ধরুন শর্ট ট্রেনিং, নানা কিছু আছে বা এরকম অনেক কিছু আছে। তো সেদিক থেকে আমাদের শুভকামনা থাকবে এই ক্যাম্পাস টিভির পক্ষ থেকে যে আপনারা নিশ্চয়ই সেদিকে যাবেন, এবং আপনাদের কিন্তু সেই দিকেই যাত্রা হচ্ছে। সেটি হয়তো আমরা অনেকেই বুঝতে পারছি না, অন্তত আমি খুব আশাবাদী, কারণ আপনাদের কলেজটা নিয়ে যখন এই অনুষ্ঠানের আগে আমরা একটু নাড়াচাড়া করছিলাম, দেখার চেষ্টা করছিলাম, বোঝার চেষ্টা করছিলাম, তখন কিন্তু এরকম একটা ইঙ্গিত পেয়েছি বলে আজকে আপনাকে এই প্রশ্নটা করলাম আমি, যে সেটা সম্ভব। এবং জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু কক্সবাজারকে যদি সেই জায়গা থেকে দেখে, কক্সবাজারের কলেজ, সিটি কলেজ সহ আরো 2-4টা কলেজ নিশ্চয়ই আছে, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোই কক্সবাজারকে বাংলাদেশের অর্থনীতির এক ধরনের চালিকা শক্তিতে রূপান্তরিত করতে পারে। কারণ শিক্ষার সাথে যখন অর্থনীতিটা যুক্ত হবে বা অর্থনীতির সাথে যখন শিক্ষাটা যুক্ত হবে, তখন সেখানে ভুল কম হয়। সেই জায়গাটা খুব জরুরি, কারণ একটা মানুষ যখন শেখে সেখান থেকে সে তো একটা রিটার্ন চায়, সে তার দক্ষতাটা সেল করতে চায়, এবং সেই প্র্যাকটিক্যাল কাজটাই আপনারা করছেন। অনুষ্ঠানের প্রায় শেষের দিকে হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট এই সাবজেক্টটায় আপনারা প্র্যাকটিক্যালি নিশ্চয়ই অনেক কিছু করছেন, এগুলো নিয়ে যদি একটু বলেন, আমরা সেটা দিয়ে অনুষ্ঠান শেষ করব। কারণ কক্সবাজার হচ্ছে আতিথেয়তার শহর, কক্সবাজার হচ্ছে সৌন্দর্যের শহর। স্যার জি, আমাকে বলার সুযোগ দিয়েছেন, এই কারণে বলতে হয় আসলে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট আমাদের চিন্তায় থাকলেও আমাদের সাহস ছিল না। আমাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছেন এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান বিসি স্যার, উপাচার্য মহোদয় প্রফেসর ডক্টর হারুনুর রশিদ স্যার। উনি এসেছিলেন কলেজে, উনি বলেছেন এইটা খুলেন আপনারা, এটা খুললে আপনাদের জন্য ভালো হবে, কারণ এটা কক্সবাজারের জন্য খুব তবে স্যার কিন্তু শুধু ওই সাবজেক্ট না, আমাদের কক্সবাজার সিটি কলেজ থেকে একটা পর্যায়ে উন্নীত করার জন্য কিন্তু উনি আসলে একজন আমাদের অভিভাবক হিসেবে উনি দায়িত্ব পালন করে গেছেন, আমাদেরকে গাইড করেছেন। এবং আমি মনে করি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের ক্ষেত্রেও ওনার লিডারশিপটাই বড় ধরনের কাজ করেছে বলে আমি মনে করি। আর আমাদের কক্সবাজার সিটি কলেজের এই সাবজেক্ট খোলার পরে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে, এটা দেশব্যাপী। আমাদের দেখা দেখি ঢাকা মহানগরে আরো 8টা কলেজের এটা খোলা হয়েছে, বর্তমানে বাংলাদেশের 9টা কলেজে এই কোর্সটা চলতেছে কলেজ লেভেলে, আমি ইউনিভার্সিটির কথা বলতেছি না। তাই এখানে আমাদের সাথে কক্সবাজারে যে কয়েকটা 5 স্টার হোটেল আছে, ওদের সবার সাথে আমাদের এমওইউ আছে, এবং ওইগুলোতে গিয়ে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস হয়, অথবা ওই হোটেলগুলো থেকে এসে আমাদেরকে ওখানকার এক্সপার্ট শেফ আসে, বিভিন্ন ধরনের আসে, এমনকি বিভিন্ন আপনার ওই যে ইনভেস্টররাও আসেন, এন্টারপ্রেনিয়াররা আসেন, ওনারাও কিন্তু ওইখানে আমাদের কলেজের এসে ক্লাস নিয়ে যান, মাঝে মাঝে লেকচার দিয়ে যান গেস্ট স্পিকার হিসাবে। আর আপনি যদি কক্সবাজারে যে কোনো হোটেল, মোটেল, রেস্তোরাঁয় যান, আমাদের কক্সবাজার সিটি কলেজের 2-1 স্টুডেন্ট অবশ্যই পাবেন আপনি ওইখানে, যে কোনো রেস্তোরাঁয়, ভালো রেস্তোরাঁয় গেলে। এবং জিজ্ঞেস করলে আপনি জিজ্ঞেস করবেন যে কক্সবাজার সিটি কলেজের কোনো কেউ আছে কিনা, 2-1 অবশ্যই দূরে আসবে। এবং ওরা সেভাবে নিজেদেরকে গড়ে তুলতেছে প্র্যাকটিক্যালি। আমি মনে করি একদিন এই সেক্টরটা, হসপিটালিটি ম্যানেজমেন্ট সেক্টরটা, আমাদের কলেজের স্টুডেন্টরাই এইগুলোকে সবকিছুকে নিয়ন্ত্রণ করবে। অনেক ধন্যবাদ স্যার। আপনার সত্যি আপনার আজকে আপনার সাথে কথা বলে শুধু শিক্ষক হিসেবে নয়, দেশ গড়বার জন্য যে কনফিডেন্সটা লাগে, সেই কনফিডেন্সের একটা স্বাদ পেয়েছি আমি কাউকে ছোট করে দেখতে চাই না, কিন্তু আপনাকে মনে হচ্ছে যে কক্সবাজার সিটি কলেজের হাত ধরে বাংলাদেশে নতুন অনেক কিছু হবে। সত্যি এটি বিস্ময়ের ব্যাপার যে সেখানে থিয়েটার স্টাডিজ নিয়ে পড়াশোনা হয়, কাজ হয়, সেখানে শিক্ষকরা গান লিখে, গান সুর করে, সেখানকার শিক্ষকরা হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্টকে সেখানকার 5 স্টার হোটেল বা ইন্টারন্যাশনাল চেইন তাদের সাথে তাল মিলিয়ে জনবল তৈরির কাজ করছে। এই দেশটা হচ্ছে জনসংখ্যার দেশ, জনবহুল এই দেশটাতে প্রত্যেকটা মানুষ আমাদের জন্য এক একটা সম্পদ, এবং তারা যদি সুশিক্ষিত হয়, স্বশিক্ষিত হয়, তাহলে তারা কোনোদিনভাবে আটকে থাকবে না। সাম্প্রতিক সময় আমরা দেখেছি যে বাংলাদেশের জিডিপি গ্রোথ পৃথিবীর অনেক দেশের মানুষকে তাক লাগিয়ে দিয়েছে, বাংলাদেশের উন্নয়নের মডেল হতে যাচ্ছে। সেখানে শুধুমাত্র শিক্ষাটা যদি একটু দুর্দান্ত গতিতে এগিয়ে আসে, তাহলে নিশ্চয়ই এই বাংলাদেশ একদিন
অনেকের আগ্রহের কারণ হবে। সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় জানাবো। বিদায় জানানোর আগে আপনার কাছ থেকে একটি লাইন অন্তত শুনতে চাই বা শুনতে চায় দর্শকরা, যেটি নিয়ে আজকে তারা রাতে চিন্তা করবে, যে চিন্তাটা করলে শিক্ষার মাধ্যমে যে মুক্তিটা আমরা কামনা করি সেই কামনাটা আমাদের পূর্ণ হবে। যে কোনো একটি উইশ আপনি করুন, যে কোনো একটা কথা। উইশের আগে আমাকে আরো একটা লাইন বলতে হয়। কলেজটা এইভাবে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু শুধু আমার লিডারশিপ না, আমার চিন্তা ভাবনা না, আমার কলিগদের একাগ্রতা না থাকলে, সহযোগিতা না পেলে হয়তো আমি এটা আসতে পারতাম না। আরো একটা ব্যাপার, আরো তার চেয়েও বেশি ভূমিকা রেখেছে আমার গভর্নিং বডি। আমার গভর্নিং বডি কিন্তু আমাকে ব্লাইন্ডলি সাপোর্ট দিয়ে গেছে, যেটা করি না কেন বলে যে হ্যাঁ ঠিক আছে, এইভাবে আমাকে সাপোর্ট দিয়ে গেছে। এই ধরনের যদি আমি সাপোর্ট না পেতাম, এই ধরনের যদি আমি স্বাধীনতা না পেতাম, তাহলে হয়তো আমার এগোনো ক্ষেত্রে এত স্পিড হতো না, এত স্প্রিয়া হতো না। আসলে যদি আপনি যেটা বলতে চাচ্ছেন, মানে একটা হুইশ করার জন্য মানুষ বেঁচে থাকে কিন্তু প্রত্যাশা পূরণের জন্য। আমিও চাই সবাই সেই প্রত্যাশা নিয়ে বেঁচে থাকুক এবং এগিয়ে যাক সমাজটা, আমাদের সমাজটা। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাকেও। প্রত্যাশা মানুষকে জিয়ে রাখে, মানুষ মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত প্রত্যাশা করে। আমরাও প্রত্যাশা করব যে বাংলাদেশ অনেক সুন্দর হবে, কক্সবাজার সিটি কলেজ আরো সুন্দর হবে, কক্সবাজারও আরো সুন্দর হয়ে উঠবে। ধন্যবাদ কক্সবাজার সিটি কলেজের সকল শিক্ষার্থী, শিক্ষক এবং প্রিন্সিপাল মহোদয় আপনাকে। আপনি ভালো থাকুন, আপনার মাধ্যমে আপনার সবাই ভালো থাকুক, আপনার পরিবার, আশেপাশের মানুষজন, কক্সবাজারের পর্যটকরাও আপনার কারণে যেন ভালো থাকে, কারণ তাদের জীবনে অনেক কিছু যায় আসে। সেখানকার শিক্ষিত মানুষের স্পর্শে তারা আরো বেশি আনন্দিত, সাবলীল ভাবে সেখানে বিনোদন করতে পারবে, জীবনের কিছু ভালো মুহূর্ত কাটাতে পারবে। অনেক অনেক ধন্যবাদ দর্শক মন্ডলী। আজকে ক্যাম্পাস টিভির পক্ষ থেকে আমরা কক্সবাজার সিটি কলেজের প্রিন্সিপাল স্যারের সাথে যখন কথা বলছিলাম, তখন নিশ্চয়ই অনেকগুলো বিষয় আপনারা বুঝতে পেরেছেন যেগুলো অন্য অনেক অনুষ্ঠানের চেয়ে একটু আলাদা জায়গায় গিয়েছে। আপনাদের সবাইকে আমরা আশা করব যে আপনারা অনুষ্ঠানটা দেখবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, যাতে করে আমরা ভালোকে আরো ভালোর দিকে নিয়ে যেতে পারি, সুন্দরকে আরো সৌন্দর্যের দিকে নিয়ে যেতে পারি। ততক্ষণ ভালো থাকুন। পরশুদিন আবার দেখা হবে এখানে বিকাল 5টায় আরো একটি কলেজের প্রিন্সিপাল মহোদয়কে নিয়ে। এবং আপনাদের কাছে যদি কোনো কলেজ প্রিন্সিপাল বা কোনো কলেজকে খুব বিশেষভাবে মনে হয় এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর প্রয়োজন, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের সাথে যোগাযোগ করার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করলেই হবে, আমরা আপনাদের সাথে যোগাযোগ করব। এবং আমরা বাংলাদেশের সক্রিয় প্রিন্সিপালদেরকে আরো সক্রিয় করতে চাই। এটার মানে এই নয় যে অন্যরা নিষ্ক্রিয়, আমরা সবাই সক্রিয় হতে চাই। অনুষ্ঠানে আমরা আধুনিক শিক্ষায় সক্রিয় প্রিন্সিপাল স্যার বা ম্যাডামদের পেয়ে আসলেই বাংলাদেশের শিক্ষাঙ্গনের জন্য কিছু করার জন্য অনুপ্রেরণা বোধ করছি। এবং অনুষ্ঠানটা চলছে, যতটা মনে করে শুরু করেছিলাম, সত্যি কথা বলতে তার চেয়ে অনেক বেশি অনুপ্রাণিত হচ্ছি আমাদের এই সমস্ত কলেজের একান্ত কর্মকাণ্ডগুলো, যেগুলো সত্যি ইউনিক এবং অদ্বিতীয়। এবং এই ইউনিক কাজগুলোকে একদিন আমরা সার্বজনীনভাবে সবার মধ্যে ছড়িয়ে দিয়ে আমরা আরো সামনের দিকে যাব, সেই প্রত্যাশায় ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।